বন্ধুরা, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বিপ্লব বলতে বোঝায় আমূল পরিবর্তন। এই পরিবর্তন কোথাও আসে আকস্মিকভাবে, কোথাও বা ধীরে ধীরে, আবার কোথাও হিংসার মাধ্যমে, অন্যখানে শান্তিপূর্ণভাবে। তবে হিংসার মাধ্যমেই আসুক আর শান্তিপূর্ণভাবেই হোক, নিছক পরিবর্তনকে কখনো বিপ্লব বলা চলে না। সেই ঘটনাই বিপ্লব বলে অভিহিত হতে পারে যা নাকি মানুষের সর্বাঙ্গীন জীবনে, রাজনীতি, আর্থসামাজিক, সাংস্কৃতিক সর্বক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দেয়। ফরাসি বিপ্লবের উদাহরণ থেকে উপর্যুক্ত বক্তব্যের সমর্থন পাওয়া যেতে পারে। ফরাসি বিপ্লবের সমসাময়িক ইউরোপের অনেক দেশেই উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু সেই উত্তেজনা একমাত্র ফ্রান্সেই বিপ্লব ঘটাতে পেরেছিল। ফরাসি বিপ্লব ছিল সেখানকার জনসাধারণের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। ফরাসি ঐতিহাসিক তকভিল খুব সুন্দরভাবে বিষয়টি পরিবেশন করেছেন। তিনি লিখেছেন যে ফরাসি বিপ্লবের ঘটনায় সারা বিশ্ব চমকিত হলেও আসলে এটা ছিল ফরাসিবাসীদের দীর্ঘদিনের ব্যথা, বেদনা, লাঞ্ছনা ও প্রতীক্ষার অনিবার্য ফলশ্রুতি। অতীত গ্লানি থেকে পরিত্রাণ লাভের চেষ্টায় তারা যে দীর্ঘদিন ধরে লিপ্ত ছিল, ফরাসি বিপ্লব ছিল তারই চূড়ান্ত পরিণতি। দীর্ঘদিনের ধূমায়িত অসন্তোষের মধ্যে তাই ফরাসি বিপ্লবের অনুসন্ধান করতে হবে। ফরাসি বিপ্লবের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন রকম কারণ আছে। তার মধ্যে আজকে আলোচনা করব রাজনৈতিক কারণ নিয়ে। রাজনৈতিক কারণ, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ বলতে বোঝায় ফরাসি বিপ্লবের জন্য নানাবিধ কারণ দায়ী থাকলেও এই ব্যাপারে রাজনৈতিক দায়িত্বকে ছোট করে দেখা যায় না। আর রাজনৈতিক কারণ আলোচনার অনিবার্যভাবেই এসে পড়বে ফরাসি বুর্ব রাজবংশের শাসন। কারণ এই বংশীয় রাজা ষোড়শ লুইয়ের আমলেই এই ফরাসি বিপ্লব হয়েছিল। আরও উল্লেখযোগ্য বিষয় ছিল, বুর্ব রাজা ষোড়শ লুইকে অপসারিত করেই ফ্রান্সকে প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। কিছুদিনের মধ্যে গিলোটিন যন্ত্রে রাজার শিরচ্ছেদও করা হয়েছিল জানুয়ারি 1793 খ্রিস্টাব্দ। রাজতন্ত্রের স্বরূপ, বুর্ব রাজতন্ত্রের আমলে ফ্রান্সের শাসন ব্যবস্থা ছিল পুরোপুরি স্বৈরতান্ত্রিক। রাজা ছিলেন অপ্রতিহত ক্ষমতার অধিকারী, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা রাজার হাতেই ছিল। ফরাসি রাজারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিল। তারা মনে করতেন যে তারা মানুষ নয়, ঈশ্বরই তাদের ক্ষমতার উৎস। এই ধরনের শাসন ব্যবস্থায় স্বভাবতই দেশের জনগণের অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। বিপ্লবী যুগের রাষ্ট্রনায়ক তথা ঐতিহাসিক লামার্তিন তাই লিখেছেন, জাতির দৃষ্টিতে রাজা ছিলেন ঈশ্বর এবং তাকে মেনে চলাই ধর্ম। ফরাসি রাজাদের এহেন ক্ষমতাকে সংযত করার কোনো উপায়ই ছিল না। ইংল্যান্ডের পার্লামেন্ট বা সংসদের মতো ফ্রান্সও একটি জাতীয় প্রতিনিধি সভা বা স্টেটস জেনারেল অনিয়মিতভাবে সেই সভায় মিলিত হতো।
কিন্তু 1614 সালের পর থেকে ওই সভার অধিবেশন আর ডাকা হয়নি। ফলে হয়েছিল এই যে ফরাসি রাজের হাতেই সব ক্ষমতা চলে গিয়েছিল। স্বৈরাচারী রাজতন্ত্রের সবচেয়ে বড় অসুবিধা হলো এই ব্যবস্থার শাসন ব্যবস্থার কার্যকারিতা এবং জনসাধারণের ইষ্ট অনিষ্ট সবই রাজার কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ রাজা ব্যক্তিত্ব সম্পন্ন হলে, শাসন ব্যবস্থার উপর তার নিয়ন্ত্রণ থাকলে অধীনস্থ কর্মচারীরা যথাযথভাবে নির্দেশ পালন করবে। অপরদিকে রাজার ব্যক্তিত্বে ঘাটতি থাকলে তার প্রভাবে শাসন ব্যবস্থাতেও দুর্বলতা দেখা দেবে। ফরাসিরা 14 লুইয়ের সঙ্গে তার বংশধর যথাক্রমে 15 লুই এবং 16 লুইয়ের তুলনা করলে দুর্বল এবং শক্তিশালী শাসনের ফলাফল স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে ওঠে। 14 লুইয়ের আমলে ইন্টেন্ডেন্ট নামে যে সরকারি কর্মচারীরা খুবই দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করছিল, 15 বা 16 লুইয়ের আমলে তারাই স্বার্থপর এবং দুর্নীতিপরায়ণ হয়ে উঠেছিল। দ্বিতীয়ত, রাজার দুর্বলতার সুযোগে শক্তিশালী অভিজাতরা তার কাছ থেকে লেতর দি ক্যাসে বা রাজকীয় পরোয়ানা সই করিয়ে নিয়ে নিজেদের ব্যক্তিগত শত্রুকে বিনা বিচারে কারাগারে আটকে রাখতে শুরু করেছিল। তৃতীয়ত, এই সময়কার নিরপেক্ষ বিচার ব্যবস্থা 15 ও 16 লুইয়ের আমলে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। আদালতগুলি দুর্নীতির আখড়া হয়ে উঠেছিল। অভিজাতদের নিয়ন্ত্রণাধীন আদালতগুলোর একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছিল অভিজাতদের বিশেষ অধিকারগুলোকে বজায় রাখা, সম্ভব হলে বৃদ্ধি করা। এই প্রসঙ্গে ফরাসি পালমোর কথা উল্লেখ করা যেতে পারে। ফ্রান্সের পালমোগুলো আসলে ছিল অনেকটা আপিল আদালতের মতো, কিন্তু রাজতন্ত্রের দুর্বলতার সুযোগে পালমোর সদস্যরা রাজার ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে শুরু করেছিলেন। এমনকি রাজার সংস্কার প্রবর্তনের ক্ষমতাকে তারা চ্যালেঞ্জ করতে থাকেন। ঐতিহাসিক গুডউইন তাই মন্তব্য করেছেন যে 14 লুইয়ের মতো শক্তিশালী রাজারা পালমোর অভিজাতদের দমন করবার ক্ষমতা ধরতেন, কিন্তু পরবর্তী ফরাসি রাজদের পক্ষে তা সম্ভবপর হয়নি। 16 লুইয়ের সংস্কার প্রচেষ্টা সব তাই নষ্ট হয়ে গেছিল বা বানচাল হয়ে গেছিল। দেশের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও দুর্নীতি। পরেরটা কি? ইউরোপীয় যুদ্ধের পরিণতি। রাজনৈতিক কারণগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল 18 শতকে ইউরোপীয় যুদ্ধ বিগ্রহ। আর এই ক্ষেত্রে রাজতন্ত্রের দায়িত্বকে অস্বীকার করা যায় না, কারণ ইউরোপীয় যেসব যুদ্ধ ফ্রান্স অংশগ্রহণ করেছিল তাতে ফরাসি রাজদের সাম্রাজ্যবাদী লোভ বড় হয়ে দেখা দিয়েছিল। ছোটোখাটো যুদ্ধ বাদ দিলে ইউরোপীয় যেসব বড় বড় যুদ্ধে ফ্রান্স জড়িয়ে পড়েছিল তার ফলে কি হয়েছিল, দেশে নিদারুণ বিপর্যয় নেমে এসেছিল। প্রায় সবকটি যুদ্ধে পরাজয়ের ফলে ফ্রান্সের আন্তর্জাতিক মর্যাদা ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ফ্রান্স একটা দ্বিতীয় শ্রেণীর নৌশক্তিতে পরিণত হয়েছিল। তাছাড়া দীর্ঘস্থায়ী এবং ব্যয়বহুল যুদ্ধে ফ্রান্সের আর্থিক ক্ষতির পরিসীমা ছিল না। কিন্তু ফরাসিরা 15 লুইয়ের শিক্ষা এতেও হয়নি। তিনি আমেরিকার স্বাধীনতা সংগ্রামীদের অর্থ সাহায্যে এগিয়ে যাওয়ায় রাজতন্ত্রের অর্থ সংকট এক চরম পর্যায়ে পৌঁছেছিল। এই সংকট থেকে পরিত্রাণ পাবার জন্য
পরবর্তী রাজা ষোড়শ লুই যে পথে এগিয়েছিলেন তা থেকে শেষ পর্যন্ত বিপ্লবের উৎপত্তি ঘটেছিল। ফ্রান্সের স্বৈরাচারী রাজাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন ষোড়শ লুই। 1774 সিংহাসন আরোহণের পরে ফ্রান্সের অধঃপতিত অবস্থা উপলব্ধি করে তিনি সর্বাঙ্গীন সংস্কার কার্যে হাত দিয়েছিলেন। এমনকি জনগণের আর্থিক দুর্দশার কথা মনে রেখে তিনি রাজসভার খরচ কমিয়ে এনেছিলেন। ভেঙে পড়া রাস্তাঘাটের সংস্কার করে তিনি যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করেছিলেন। প্রচলিত দুর্নীতি রোধ করে বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ ও কার্যকরী করে তুলেছিলেন। বিনা বিচারে আটক করবার যে রাজকীয় ক্ষমতা, যেটাকে e.t.c বলা হয়, তা তিনি পারতপক্ষে প্রয়োগই করতেন না। ষোড়শ লুইয়ের এই সংস্কারের জন্য তিনি যতই প্রশংসিত হোক না কেন, তিনি নিজের তথা ফরাসি রাজতন্ত্রের পতনকে সুনিশ্চিত করেছিলেন। একটু বিশদভাবে বলতে গেলে দীর্ঘদিনের অন্যায়, অবিচার ও অত্যাচারে জর্জরিত ফরাসিবাসীকে তখন তার আর মামুলি কিছু সংস্কারে সন্তুষ্ট করা সম্ভব ছিল না। এমত অবস্থায় ষোড়শ লুইয়ের সংস্কার কার্য ব্যর্থ হয়েছিল। কিন্তু তার সংস্কার প্রচেষ্টাই আবার জনগণকে বিপ্লবের পথে পা বাড়াতে ইন্ধন জুগিয়েছিল। কারণ সংস্কারের মাধ্যমে স্বৈরতন্ত্রকে পরিবর্তন করবার যে পথ বুর্বরাজ ষোড়শ লুই দেখিয়েছিলেন, তাই ফরাসিবাসীকে আরও সুন্দর কিছু করবার জন্য বিপ্লবের পথে এগিয়ে নিয়েছিল। এই কথাই ফরাসি রাজতন্ত্র সম্বন্ধে বলা যায়। সুতরাং ফরাসি বিপ্লবের পশ্চাতে এই সমস্ত পূর্ব রাজাদের স্বৈরাচার দায়ী ছিল, এই সমস্ত রাজনৈতিক কারণই দায়ী ছিল। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।